নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথাতেই আছে যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদেরই সাহায্য করে। আর ভারতবর্ষ যখন একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে, তখন স্বয়ং প্রকৃতিও ভারতবর্ষের ওপর আশীর্বাদ একেবারে বর্ষণ করছে বলা চলে। কারণ আন্দামানের কাছে বিরাট কিছু ঘটে গেছে। কি ঘটে গেছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ একেবারে একাডেমিক ওয়েতে পুরোটা বুঝে নেব, যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, তার ফলে কি কি চেঞ্জ হতে পারে। এবং আমি এই থাম্বনেলে, এই ভিডিওর নিচে আর একটা লাইন লিখেছি, ভারত ঝুঁকেগা নেহি। তো অন্য কিছু আর একটা বড় ডেভেলপমেন্ট ঘটেছে, যেটা একরকম ভাবে তো জিওপলিটিক্সের সঙ্গে যুক্ত বলবো। তো চলুন দুটো ব্যাপারই আমরা আলোচনা শুরু করি। দেখুন, প্রথম কথা যে এই তথ্যটা আপনি ভেরিফাই করার জন্য প্রথমেই চলে যেতে পারেন ভারতবর্ষের পেট্রোলিয়াম মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে কে আছেন? এনার্জি মন্ত্রকের দায়িত্বে হরদীপ সিং পুরী। তো হরদীপ সিং পুরী, যিনি এই মন্ত্রকের দায়িত্বে আছেন, যিনি মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার, তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছেন। কি পোস্ট করেছেন? যে আন্দামানের কাছে প্রাকৃতিক গ্যাসের অস্তিত্ব আমরা নিশ্চিত করছি সরকারিভাবে, একেবারে কনফার্ম, কোনো থাকতে পারে, হতে পারে, মেবি ওসব নয়। এবং আমরা এটাও অফিসিয়ালি কনফার্ম করছি যে 87% মিথেন রয়েছে এখানে, যে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আন্দামানের কাছে পাওয়া গেছে। তো যে সময় জিওপলিটিক্সে মারাত্মক একটা সমস্যা চলছে এনার্জি ক্রাইসিস নিয়ে, কারণ ভারতবর্ষের ওপর আমেরিকা সহ ইউরোপ কি নিয়ে চাপ দিচ্ছে যে তোমরা তেল কিনছো কেন রাশিয়া থেকে। আর ভারতবর্ষ কি বলছে যে দেখুন, 140 কোটি মানুষের দেশটাকে সচল রাখতে গেলে আমাদের তো গ্যালন গ্যালন, ব্যারেল ব্যারেল তেল ডেলি দরকার, না হলে তো আমাদের দেশ বন্ধ হয়ে যাবে রাতারাতি। তো আমাদের তেল কিনতেই হবে। এবার দেখবেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তিনি বারবার ইউরোপে গিয়ে বেশ ভালো রকম ঠুকে আসেন আমাদের চলতি কথায়, যে ইউরোপ তো এত গ্যাস কেনে রাশিয়া থেকে। আমাদের দেশে যেমন প্রায় প্রত্যেকটা জিনিস, আপনার ওই ডিজেল জেনারেটর থেকে শুরু করে লরি বাস থেকে শুরু করে সবকিছুই পেট্রোল ডিজেলে চলে, বেশিরভাগ কিছু, সবকিছু বলা ভুল। ইউরোপে এরকম বেশিরভাগ জিনিসপত্র কিন্তু গ্যাসে চলে। ওকে, আমাদের এখানে গ্যাস বলতে আমরা বুঝি খালি রান্না হয়, বাট গ্যাসেও গাড়ি চলতে পারে, সবকিছু হতে পারে, একটা এনার্জি ওটা, ঠিক আছে। এই প্রাকৃতিক গ্যাস সেটা পাওয়া গেছে আন্দামানের কাছে। কিভাবে পাওয়া গেল? রাতারাতি কেউ গেল আর খুঁজে বের করে আনলো না। একটা গোটা ডিপার্টমেন্ট, সায়েন্টিস্ট, রিসার্চ যারা করেন, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, তারা প্রত্যেকে দিনের পর দিন ওখানে পরিশ্রম করেছেন। সরকার প্রচুর টাকা ইনভেস্ট করেছে, তার ফল আমরা আজকে পাচ্ছি। কিভাবে পাচ্ছি? একটা পাইপলাইন সমুদ্রের একেবারে গভীরে পাঠানো হয়েছে। সমুদ্রের মধ্যে পাইপ এরকম বসিয়ে দিলাম অত ইজি নয়, রাইট? সেই পাইপের মুখ সেটা রাখা হয়েছিল সমুদ্রের ওপরে, জলের ওপরে। এবং সেই পাইপের মুখে যখন আগুন দেওয়া হয়েছিল, তখন দেখা গেছে, সেই ভিডিও ভারত সরকার পাবলিক করেছে, যে আগুনটা জ্বলছেই, নিভছে না। তো আগুন তখনই জ্বলতে পারে যদি পাইপের নিচের দিকটা যেখানে রয়েছে সেইখানে গ্যাস থাকে। এবং পাইপের নিচের দিক রয়েছে সমুদ্রের অনেক গভীরে, যেখানে ভারতের সায়েন্টিস্টরা মোটামুটি আন্দাজ করছিল যে গ্যাস থাকতে পারে, এবং সেই অনুযায়ী ওখানে পাইপ পাঠানো হয়েছিল। তাহলে প্রথমেই অনেকগুলো স্টেপ হয়ে গেছে। এবং ওই আগুন যখন একদম কনস্ট্যান্ট জ্বলতেই থেকেছে, সায়েন্টিস্টরা জানিয়েছেন এখানে 87% মিথেন নিশ্চিত আছে। কারণ মিথেন হচ্ছে হাইলি ইনফ্লেমেবল, জ্বলতে থাকে। ওকে, প্রথম স্টেপ বোঝা গেছে। এবং এই এনার্জি ক্রাইসিসের টাইমে এই ধরনের সংবাদ মারাত্মক আশার আলো নিয়ে আসে। কারণ ভারতের কাছে যদি তেল এবং প্রাকৃতিক গ্যাসের এরকম ভান্ডার চলে আসে, তো ভারত আলাদা লেভেলেই এনার্জি সেক্টরে আত্মনির্ভর হয়ে যাবে। এবার আপনারা বলতে পারেন যে আচ্ছা, এই তো মাঝে মধ্যেই শুনি এখানে ওখানে তেলের খনি, গ্যাসের খনি পাচ্ছে, এই পশ্চিমবঙ্গের অশোকনগরেও নাকি পেয়ে গেছিল, কিছু হচ্ছে না কেন? তেল তাহলে উঠছে না কেন? দেখুন, ব্যাপারটা এত ইজি না।
আমি যদি খুব সহজ করে আপনাদেরকে কয়েকটা স্টেপ বলি, তো প্রথম স্টেপ নাম্বার 1 হচ্ছে সায়েন্টিস্টরা বিভিন্ন প্যারামিটার নজর করে বিভিন্ন রকমের তাদের জ্ঞান এবং পড়াশোনা দিয়ে ওনারা আগে পয়েন্ট আউট করেন যে এখানে এখানে থাকতে পারে। সেখানে কিছু হালকা টেস্ট চালিয়ে নিশ্চিত হবার পর একটা ফুল ফ্লেজেড টেস্ট চালানো হয়, কারণ যাই করবেন আপনার বিশাল খরচ আছে, সেই খরচটা কোত্থেকে আসবে? এই ধরুন আমি কথার কথাই শার্টটা কিনেছি, এটা কিছু একটা জিএসটি দিয়েছি আমি, ওই জিএসটির টাকাটা থেকেই তো সরকারের কাছে টাকা যাচ্ছে, সরকার ওইখান থেকে টাকাগুলো সায়েন্টিস্টদের দিচ্ছে যে নিন আপনারা খরচ করুন। তো আমাদের দেশের ডিপার্টমেন্ট বা সায়েন্টিস্টরাও জানে যে প্রচুর টাকা নেই যে মুড়ি মুড়কির মতো চারদিকে খরচ করে দেব, তো নিশ্চিত হয়ে তখন খরচ করা হয়। স্টেপ নাম্বার 1, ওখানেও যদি পজিটিভ ফল এলো যে নিশ্চিত এখানে আছে। এবার স্টেপ নাম্বার 2 যেটা করা হয়, যেটা এবার আন্দামানে করা হবে, সেটা হচ্ছে পরিমাপ, যে এখানে আছে তো গ্যাস, কত আছে। আমরা দেখা গেল কয়েক হাজার কোটি টাকা দিয়ে ওখানে পুরো মেশিন পত্র নিয়ে গিয়ে সবকিছু লাগিয়ে দিলাম সমুদ্রের মধ্যে, তো সবকিছু সেট আপ করতে হবে না, সমুদ্রের মাঝখানে তো আপনাকে পুরো ক্রুজ ফ্রুজ সবকিছু বসাতে হবে। তারপর দেখা গেল এই মিথেন ছিল তো, বাট ওই মোটামুটি একদিন চলার মতো ছিল, গ্যাসটা ওর অত বেশি ছিল না, তো দেশের পুরো টাকা তো লস হয়ে যাবে। তো এর জন্য করতে হয় পরিমাপ। এখন আন্দামানে চলবে পরিমাপ, যে কতটা আছে, ওই যে গ্যাসের পুল বলা হয়, গ্যাস পুলটা কতটা আছে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, এই স্টেজে অলরেডি উত্তরপ্রদেশের বালিয়ায় একটা তেলের খনি পাওয়া গেছে, সেখানে এটা চলছে, পরিমাপ স্টেজে ওরা রয়েছে। এখন আন্দামান ঢুকবে পরিমাপ স্টেজে, কারণ সেটাতেও খরচ আছে বিশাল। থার্ড, পরিমাপ হয়ে গেল এবং সেখানেও ফল পজিটিভ এলো, ধরা গেল যে প্রচুর আছে, তো এখানে ইনভেস্ট করে লাভ আছে, প্রচুর গ্যাস বা তেল পাওয়া যাবে। থার্ড এবার আসে যে পসিবল ওয়েজ, কি করে আমি এটাকে তুলবো। এ তো এরকম নয় যে এই 3 ফুট নিচে জল আছে, বালতি ফেললাম তুলে নিলাম। বিভিন্ন লেয়ার আছে, সমুদ্রের মারাত্মক ঢেউ আছে, সমুদ্র হলে, পাহাড়ি এলাকা হলে পাথর আছে, ধরুন অশোকনগরের মতো এলাকা হলে সেখানে জনবসতি আছে, মানুষকে আপনি গিয়ে বলতে পারেন এক্ষুনি উঠে চলে যাও, বাড়ি গুড়িয়ে দিলাম বুলডোজার দিয়ে, আমরা এখান থেকে তেল তুলবো। হিউজ ঝামেলার ব্যাপার। রাস্তাঘাট আছে, তো মানুষকে সরাতে হবে, পাথরের জায়গা হলে পাথর কাটতে হবে, সমুদ্রের জায়গা হলে আলাদা টেকনোলজি। যেমন আমি আপনাকে বলছি, এই স্টেজে আমাদের আছে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে আমরা প্রচুর লিথিয়াম পেয়ে গেছি। স্টেজ 2 আমাদের ডান, যে আমরা কতটা সেটাও হয়ে গেছে, যথেষ্ট আছে। স্টেজ 3তে গিয়ে এখানে ইন্ডিয়া এখন কাজ করছে যে পসিবল ওয়েজ, এখান থেকে তুলবো কি করে, কারণ লিথিয়াম গেম চেঞ্জিং হয়ে যাবে ইন্ডিয়ার জন্য তুলতে পারলেই। লিথিয়াম দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি হয়, যে ব্যাটারি ইভি গাড়িতে ব্যবহার হয়। ইভি গাড়ির জন্য ব্যাটারির নির্ভরশীলতা বিদেশের ওপর শেষ হয়ে যাবে আমাদের। এবার আপনি ওই রকম ডেঞ্জারাস পাহাড় থেকে ধরুন পাথর টাথর ফাটিয়ে লিথিয়াম বের করে নিলেন, এবার তো পাহাড়ে ধস নামবে, তখন কে দায় নেবে? তো প্রচুর প্ল্যান করে যে আমি এইখানে খনন করলে এখানে কি ধস নামতে পারে, তাহলে কোন রাস্তা দিয়ে খনন করব, ওই যে ফাঁকাটা হবে ওখানে কি দিয়ে বোঝাবো, সেই কাজের স্টেজে এখন রয়েছে কাশ্মীর। নেক্সট স্টেপ কি করে বের করব, সেটারও 5 রকম প্ল্যান বেরোলো, 5 রকম লুপ হোল বেরোলো, সায়েন্টিস্টরা আলোচনা করে সেই লুপ হোলও ঠিক করলো। এবার আসে এটা কি কমার্শিয়ালি ভায়াবেল হবে, কমার্শিয়ালি ভায়াবেল হবে কিনা এই স্টেজে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের অশোকনগরের কেসটা। কমার্শিয়ালি ভায়াবেল মানে আমরা খরচ করলাম এখানে টোটাল প্রজেক্টে দেখা গেল 2 লাখ কোটি টাকা কাশ্মীর থেকে লিথিয়াম তোলার জন্য। এবার আমাদের দেখতে হবে যে ওখান থেকে 2 লাখ কোটি টাকার বেশি লিথিয়াম উঠবে তো, নাম্বার 1। নাম্বার 2, যে লিথিয়ামটা উঠবে সেটার মার্কেট প্রাইসের থেকে কমে উঠবে তো। মানে আমি যদি আপনাকে সোজা করে বলি, এখন পেট্রোল কত করে চলছে পশ্চিমবঙ্গে? 105 টাকা করে। অশোকনগর থেকে পার লিটার পেট্রোল তোলা যাবে, দেখা যাচ্ছে হ্যাঁ তোলাও যাবে, ওয়ে আউটও পেয়ে গেছি, প্রচুর আছে, কোনো ব্যাপার না। কিন্তু ওখানে এমনভাবেই তুলতে হচ্ছে
কেসটা এমন গভীরে রয়েছে, এমন নতুন নতুন মেশিন লাগাতে হয়েছে যে পার লিটার পেট্রোল তুলতে খরচ পড়ছে 120 টাকা। ভাই তাহলে তুলো না ওখান থেকে। এখন আমার এমনি মার্কেটে বিক্রি হচ্ছে বিদেশ থেকে কিনে এনে 105 টাকায়, আর দেশ থেকে তুলে 120 টাকায় দিলে আমার কোন লাভটা হবে? এটা ক্ষতি হয়ে গেল। তো সরকার তখন এটাকে রেখে দেবে যে ভবিষ্যতে কোনোদিন যদি এর দাম দেখা যায় এরকম হয়ে গেছে যে 150 টাকা, তখন বলবে এবার এখান থেকে তুলতে শুরু করে দাও। বোঝা গেছে? তো অনেক স্টেপ থাকে, ওরকম রাতারাতি তোলা যায় না। তো তারপর দেখা হবে যে এটা কমার্শিয়ালি ভায়াবেল কিনা। কমার্শিয়ালি ভায়াবেল যদি হয়ে যায়, যেমন আসামে যে তেলের খনি পাওয়া গেল নতুন, ওটা কমার্শিয়ালি ভায়াবেল হয়ে গেছে। এইবার চলবে পাইলট প্রজেক্ট, যে তাহলে ওখানে তুলতে শুরু করো, কিন্তু অল্প অল্প করে। কারণ তোলা শুরু করার পর বোঝা যাবে এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম আসছে। প্ল্যান অনেক কিছু হয় খাতায় কলমে, কাজ অ্যাকচুয়ালি শুরু করলে তারপর আবার নতুন কিছু প্রবলেম দেখা দেয়। এই পাইলট প্রজেক্ট এখন চলছে আসামে, তোলা শুরু হয়ে গেছে, পাইলট প্রজেক্ট চলছে। পাইলট প্রজেক্ট 6 মাস চালানো হবে, তখন দেখা যাবে যে অল ওকে, এবার শুরু হয়ে যাবে ফুল ফ্লেজেড ওয়ার্ক, যে পুরোপুরি একদম ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তেল বা গ্যাস যেখানে যার খনি মিলেছে তুলতে শুরু করে দাও। ক্লিয়ার? এবার আপনি যখনই এই কাজটা শুরু করবেন না কেন, আলটিমেটলি তার এক্সাক্ট রেজাল্ট পেতে আপনাকে 10 বছর লেগে যাবে, লাগবেই লাগবে। এবার আপনি বলবেন তাহলে এখন আমাদের শুরু করে কি হবে? এখন শুরু করলে 2035-এ রেজাল্ট পাবেন। আর যদি এখনো শুরুটা না করেন, 2030-এ করেন, তাহলে রেজাল্ট পেতে 2040। কেউ যদি 2005-10-এ শুরু করতো বা 2015-এ শুরু করতো, তাহলে আমরা এখন রেজাল্ট পেয়ে যেতাম। এবার সামহাউ কোনো কারণে ভারতবর্ষ করতে পারেনি, এর আগে করা যায়নি, করা হয়নি, কোনো না কোনো একদিন তো করতেই হতো, সেই দিনটা ধরুন আজকেই, এখন আমরা শুরু করছি করা। টোটাল কনসেপ্ট ক্লিয়ার? এই জন্য ভারতবর্ষ দেখবেন এবছরের আমাদের যে 15ই আগস্টের লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর স্পিচ ছিল, সেখানে উনি সমুদ্র মন্থনের কথা বলেছিলেন। সমুদ্র মন্থন মানে বাসুকি নাগকে নিয়ে গিয়ে কেউ সমুদ্র মন্থন করবে না, এখন টেকনোলজি দিয়েই হবে। সমুদ্র মন্থন নামে ভারত সরকার একটা নতুন প্রজেক্ট নিয়েছে, যেখানে পুরো ভারতবর্ষের পাশে যে সমুদ্র রয়েছে এবং সেখানে আমাদের স্পেশাল ইকোনমিক জোন আছে, ভারতের যে ইকোনমিক জোন, সেইখানে কোথাও কোনো গ্যাস বা তেল আছে কিনা আমরা খুঁজে দেখতে চাই। তার জন্য হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করা হবে। কেন হঠাৎ করে ভারত করছে? টাকা তো নষ্টও হতে পারে পারে, কিন্তু জেনারেলি দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশী জায়গাগুলোতে, যেমন ইন্দোনেশিয়া, মায়ানমার, এখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার পাওয়া যাচ্ছে। তো মনে করছেন বৈজ্ঞানিকেরা যে এই রিজিয়নটায়, ইন্দোনেশিয়া, মায়ানমারে যখন পাওয়া যাচ্ছে, আন্দামান বা এইসব পাশের এলাকাতেও পাওয়া যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং আরও অনেক গবেষণা বিদেশেরও আসছে যে এই এলাকায় পাওয়া যেতে পারে। সায়েন্টিস্টরা বিভিন্ন প্যারামিটার টেস্ট করে আরও নিশ্চিত হচ্ছেন। সেই জন্যই ভারত সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা সায়েন্টিস্টদের কথা শুনবো, আমরা ইনভেস্টমেন্ট করব। এবং যেখানে যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে পৃথিবীতে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে সেখানে খনিজ তেলও পাওয়া গেছে আশেপাশে। তার মানে আন্দামানে একটা খনিজ তেলের সম্ভাবনাও থেকে যাচ্ছে। আশা করি টোটাল জিনিস ক্লিয়ার হলো। যারা স্টুডেন্ট তাদেরও, যারা স্টুডেন্ট নন, এমনি হয়তো আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাদেরও। এবার দেখুন, একটা কথা না আমি আপনাদের সকলকে বলবো যে আমাদের দেশ কোথায় ইনভেস্ট করবে সেটা কিন্তু আসলে আমরা ঠিক করে দিই। দেশের যে প্রগতি হয় না, সেটার জন্য আমরা তো খুব ইজিলি নেতা মন্ত্রীদের মনে মনে কুকথা বলি, কিন্তু আমি মনে করি তার থেকে বেশি দোষ আমাদের। হ্যাঁ স্যার, কেন আমাদের? কেন? আমরা তো রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করি না, ভোটটা দিই, আমাদেরই দায়। কেন বলুন তো? একটা সহজ কথা আপনাদের বোঝাই। যে কোনো দল, তাদের একটা আদর্শ আছে। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, কোনো আদর্শকে আপনি সাপোর্ট করেন, কোনো আদর্শকে আপনি সাপোর্ট করেন না, আলাদা কথা। বাট প্রত্যেকেরই কিছু প্ল্যান আছে, যে আমি জিতে এলে এটা করব, রাইট? ইস্তেহার প্রকাশ করে, তাই না, ভোটের আগে। এবার এই কাজটা সেই পার্টি করতে পারবে, যে পার্টি হোক না কেন। করতে গেলে তো আগে সেই পার্টিকে জয় পেতে হবে, ভোটে জিততে হবে, তাই না? জয় কি করে? যদি না জেতে তাহলে তো ওদের সরকারই হবে না। তো সরকার না হলে তো ওদের প্ল্যান ওরা এক্সিকিউটই করতে পারবে না। তো নিজের
কোনো পার্টির ধরুন 5টা ভালো প্ল্যানই আছে, এবার সে ভালো প্ল্যানগুলো তাকে এক্সিকিউট করতে গেলে আগে তো সরকারে আসতে হবে, সরকারে আসতে গেলে ভোট চাই, ভোটে জিততে হবে। আর ভোট কে দেবে? ভোট দেব আমরা, পাবলিক, সাধারণ মানুষ। এবার আমরা যদি বলি যে না না না, আমরা ওই পার্টিকে ভোট দেবো যারা ভোটের আগে আমাদেরকে কিছু ভাতা দিয়ে দেবে, পকেটে 2000 টাকা করে গুজে দেবে, কোনো কোনো জায়গায় আবার মদের বোতল চলে, শুনলে অবাক হয়েছিলাম আমি প্রথমে, যে আগের দিন রাতে মদের বোতল দিয়ে দেয় যে ভোটটা দিস। ঠিক আছে, বাবা একটা মদের বোতল পেয়ে গেছি, কত দাম হবে মদের বোতলের? হবে হয়তো 500, 700, 1000 টাকা এসবই দাম হবে, দামি হলে 2000, 3000 টাকা হবে নিশ্চয়ই। সেটার জন্য সে ভোটটা দিয়ে দিল। ঠিক, তাহলে সেই দল দেখছে, যে কোনো দল, যে আমি মদের বোতল দিলে, আমি কিছু ভাতা দিলে, আমি কিছু টাকা পয়সা পকেটে গুজে দিলে লোকে ভোট দিয়ে দেয়। তো তার উদ্দেশ্য কি? সে কি সমাজসেবা করতে এসছে যে না 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 আমি মানুষকে বদলাবো? সে এসছে তার প্ল্যান এক্সিকিউট করতে। তার প্ল্যান এক্সিকিউট করতে গেলে তাকে জিততে হবে। মানুষ যেটা করলে ভোট দেবে সে সেটাই করে, তার কি দোষ আছে? আপনার কাছে ভোট চাইতে এলো কেউ, আপনি বললেন, ঝগড়া করতে হবে না যে দেখুন আমি তো মদের বোতল বা পকেটে 2000 টাকা বা কোনো ভাতা নিয়ে ভোট দেব না। আপনারা বলুন যে আপনারা জিতলে কোন কোন ডেভেলপমেন্টের কাজ হবে। গ্রামে পঞ্চায়েত ভোট আপনি চাইতে এসছেন, আমার গ্রামে কোন 10টা ইম্পর্টেন্ট কাজ আপনি করবেন, বা রাজ্যে ভোট চাইতে এসছেন কোন 10টা কাজ করবেন, বা দেশে লোকসভা, আমি সেইটা ভেবে ভোট দেব। তো দোষ কাদের? দোষ আমাদের, আমরা সচেতন নই। আমরা যদি সচেতন হয়ে যাই, আমরা যদি আমাদের দেশের বা রাজ্যের সরকারকে বলি, যে পার্টি থাকুক না কেন, যে যারা ডেভেলপমেন্টে ইনভেস্ট করবে আমরা তাদের ভোট দেবো, তো যে কোনো পার্টি বাধ্য ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে, কারণ ওরা দেখছে ভাই ভোট আসছে, ওদের খালি ভোট নিয়ে চিন্তা, অন্য কিছু নিয়ে নয়। আর আমরা যদি বলি যে না না আমি কিছু পকেটে পেয়ে গেলেই আমি ভোট দেবো, তো ওরা ডেভেলপমেন্টের ফান্ডে বেশি টাকা না দিয়ে বিভিন্ন পকেটে পকেটে টাকা দিয়ে দেবে, ওদের কি যায় আসে? এবার আমার খুব অবাক লাগে, আজকে যদি আমরা ডেভেলপমেন্ট ইস্যুতে ভোট না করাই আমাদের দেশে, রাজ্যে, গ্রামে, সব লেভেলে, যে পার্টি থাকুক না কেন, আমি বারবার বলছি, আজ থেকে 10 বছর পর আপনি আলটিমেটলি ভালো থাকবেন? স্বাস্থ্যে ইনভেস্টমেন্ট হলো না, কারণ আপনি তো হসপিটাল দেখে ভোট দেননি। আজ থেকে 10 বছর পর ভগবান না করুক আপনার বাড়ির কারোর কিছু হলো, আপনি হসপিটালে নিয়ে গেলেন, ভগবান না করুক তিনি হয়তো বিনা চিকিৎসায় মারা গেলেন, কারণ সরকার দেখেছে যে একটা ভালো মেশিন এই হসপিটালে দিতে গেলে 10 কোটি টাকা লাগবে, এই মেশিনটা দেখে কেউ ভোট দেবে না। ভোট দেবে যদি এদেরকে কিছু পকেটে টাকা, ভাতা, এটা ওটা সেটা দিয়ে দিই। তো সরকারের কি দোষ? দোষ তো আপনার, তাই না? আপনি অনেকে আমি আমি বড় লোক, আমি সরকারি হসপিটালে নিয়ে যাব না আমার বাড়ির লোককে, আমি প্রাইভেটে দেখিয়ে দেবো, আমার কি? আচ্ছা আপনি প্রাইভেটে দেখিয়ে নেবেন, আপনি বড় লোক। রাস্তা আপনি গাড়িতে করে যাবেন, আপনার বিশাল দামি গাড়ি আছে, 50 লাখ টাকার BMW আছে, অডি আছে, 1 কোটি 2 কোটি টাকার গাড়ি আছে, ওই গাড়িটা কোন রাস্তায় চলবে? রাস্তাটা তো আপনি করবেন না, অত বড় লোক তো আপনি নন, ওটা তো সরকারই করবে। তো সরকার ভালো রাস্তা তৈরি করলো না, আপনার বাড়ির কেউ ভগবান না করুক ওই গাড়ি নিয়ে ওই খারাপ রাস্তায় দুর্ঘটনায় পড়লো, তার দায় আপনার নয়? যে আপনি 10 থেকে 15 বছর আগে ভোট দিয়েছিলেন এমন ইস্যুতে, যার ফলে আপনার দেশের বা আপনার রাজ্যের বা আপনার গ্রামের সরকার, গ্রামেরও সরকার, পঞ্চায়েতেরও সরকার, মনে করেছে যে না রাস্তায় ইনভেস্ট করে লাভ নেই, কেউ ভোট দেবে না। এই কদিন আগে কলকাতায় একদিনের বন্যা মারাত্মক, যে কোনো বাড়িতে যারা একতলায় ছিল, খাট, বিছানা, আলমারি, বইপত্র, জামা কাপড় শেষ, নর্দমার জল টল একাকার হয়ে গেছে। এখন সেইগুলো কাঁচা, বই টই হাজার হাজার টাকার নষ্ট হয়ে গেছে, আপনার কাঠের
খাট বিছানা নষ্ট হয়ে গেছে, ঘুণ লেগে গেছে, বাড়িতে নর্দমার জল সেইগুলোকে পরিষ্কার করা, দুদিন ধরে ছুটি নিয়ে বা লোক নিয়ে পরিষ্কার করলে টাকা যাওয়া, আপনার রিজার্ভারের মধ্যে নর্দমার জল চলে এসছে সেগুলো ওয়াশ করা, কত টাকা গেল আপনার। কিন্তু আমরা যদি সচেতন হয়ে যে কোনো রাজ্যের বা দেশের সরকারকে বলি যে না আমাদের দেশের ড্রেনেজ সিস্টেম ভালো করলে আমরা তবে ভোট দেব, আমরা তো বলি না, তার ফলটা পেলেন। আবার কেউ কেউ ভাববে ধর আমি তো 10 তলায় থাকি ফ্ল্যাটে, আমার কি যায় আসে, বন্যা হলে হবে। আচ্ছা 10 তলায় আপনি ফ্ল্যাটে থাকেন, আপনার গ্যারেজটা তো 1 তলায়, আপনার যারা 50 লাখ টাকার দামি গাড়ি ওটা তো জলে ডুবে গেল, ওর ইঞ্জিন তো গেল, আপনাকে তো গাড়িটা সার্ভিসিং করাতে হবে এবার 20,000 টাকা দিয়ে। তো আপনি যে লেভেলেই থাকুন না কেন, আপনি যদি দেশের ডেভেলপমেন্ট নিয়ে সোচ্চার না হন, একদিন না একদিন আপনি এবং আপনার পরিবার ভুগবেনই ভুগবেন কোনো না কোনো ভাবে। তো দোষ আমাদের, আমরা সচেতন নই। বোঝা গেছে? আমি আমার স্টুডেন্টদের সবসময় বলবো যে যে কোনো দলকে ভোট দাও, সব দলকে চাপে রাখো, এটাই আমাদের কাজ, যে ডেভেলপমেন্ট করতে হবে। এই সব জায়গায় সমুদ্র মন্থন থেকে শুরু করে স্বাস্থ্য, এই সব জায়গায় ইনভেস্ট করতে হবে। কারণ 10 বছর পর 2035 সালে যদি আন্দামানে সত্যি প্রচুর গ্যাস এবং তেল বেরোয় এবং সেটা দিয়ে আমরা যদি প্রচুর এক্সপোর্ট করে প্রচুর টাকা ইনকাম করতে পারি, সেই টাকা দিয়ে তখন যে সরকারই থাকুক না কেন, যে কোনো দলের, আপনার আমার বাড়ির সামনে সেরা রাস্তা করে দেবে, সেরা ড্রেনেজ সিস্টেম করে দেবে, হসপিটালে হসপিটালে সেরা মেশিন বসিয়ে দেবে। 10 বছর পর আমরা বা আমাদের ফ্যামিলির কেউই উপকৃত হব। তার জন্য তো এখন ইনভেস্টমেন্ট করতে হবে না। নেক্সট, যেটা আমি বারবার আগের দুদিন বলেছিলাম, জোহ নিয়ে কথা, এবং আজকে থাম্বনেলে নিচে লিখেছি যে ভারত ঝুঁকেগা নেহি। জোহ নিয়ে শুনে সারা ভারতবর্ষ, আমি তো খুব ছোট্ট কাঠবিড়ালির একটু ভূমিকা পালন করেছি, স্কিল বাংলা চ্যানেলের সবাই মিলে আপনারা একটা বেশ বড় ভূমিকা পালন করেছেন, এবং আপনারা নিজেরা দেখে নিন জোহো ট্রেন্ডিংয়ে চলে এসছে। 1 নাম্বার ডাউনলোডের দিক থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ, চ্যাটিং অ্যাপ হয়ে গেছে জোহো সারা পৃথিবীতে। এত বেশি গ্রোথ হয়েছে এর ডাউনলোডে, ভারতবাসী চাইলে পারবে না এরকম কিছু হয়। এবং জোহোর অনেকগুলো জিনিস আছে, আপনারা কমেন্ট করেছেন আমি দেখেছি যে স্যার জোহো শিখিয়ে দিন, আমি নিজেও শিখছি। ঠিক আছে, জোহো দিয়ে পিপিটি বানানো যায়, জোহোর গুগল মিটের মতো জোহো মিটে মিটিং করা যায়। তো আমি সবার প্রথমে যেটা করব, নিজে দায়িত্ব নিয়ে ভারতের গর্বিত নাগরিক হিসেবে এবং স্বদেশী অভিযানকে গতি দেওয়ার জন্য আপনাদের সকলকে সঙ্গে নিয়ে, আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি মেসেজের জন্য, চ্যাট করার জন্য, জোহোর যে চ্যাটিং অ্যাপ ওর নাম আরাত্তাই। আমি গতকাল সন্ধেবেলা গুগল প্লে স্টোরে আরাত্তাই সার্চ করেছিলাম, দেখেছিলাম ডাউনলোড হচ্ছে 100,000, মানে 1 লাখ মাত্র এতদিনে। আমি আজকে, কালকে আমি ইনস্টল করিনি, আর টাইম হয়নি, একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে। আজকে অফিসে এসে আমি আরাত্তাই নিজে ইনস্টল করেছি, এবং আজকে আমি দেখলাম আরাত্তাইয়ের ডাউনলোড হয়ে গেছে 5 লাখ। কাল বিকেল থেকে আজ সকাল 1 লাখ থেকে 5 লাখ, এই হচ্ছে ভারতবর্ষের শক্তি, লাভ কাকে বলে। আরাত্তাই আমি ইনস্টল করলাম, আপনারা প্রত্যেকে করে নিতে পারেন। গুগল প্লে স্টোরে যাবেন, আরাত্তাই লিখবেন, ইনস্টল করবেন, 38 MB অ্যাপ। তারপর দেখবেন আপনার নাম্বার বসাতে হচ্ছে, ফোন নাম্বার বসালে একটা ওটিপি আসবে, 5 সেকেন্ডে ভেরিফাই হয়ে যাবে। নাম বসাবেন, প্রোফাইল পিকচার বসাবেন, আপনার কন্টিনিউ বা স্কিপ করবেন যা ইচ্ছে, ওই কন্ট্যাক্ট সিঙ্ক করানোর জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আপনার কাছে চলে আসবে। চ্যাট করা যায় হোয়াটসঅ্যাপের মতো কল করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, এবং মিটিং পর্যন্ত শিডিউল করা যায়, যেটা হোয়াটসঅ্যাপে হয় না। তো এর মধ্যে যারা আমরা চাকরি করি কর্পোরেটে, আমাদেরও একটা বড় সুবিধা, আপনারাও যারা আছেন বিজনেস বা চাকরি করেন, মিটিং দরকার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতো এখানে স্টোরি দেওয়া যায়। আমি নিজের তরফ থেকে যেটা ভেবেছি, পুজোর পর আপনারা সকলে জানাবেন যে আপনারা আমার সঙ্গে সহমত কিনা। আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি বিভিন্ন কোর্সের জন্য, বিভিন্ন অনলাইন ট্রেনিং এর জন্য। পুজোর পর থেকে আমি আর ছাত্রছাত্রীদের জন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করব না, আমি আপনাদের জন্য আত্মারাই গ্রুপ করব।
এবং আত্মারাইয়ের গ্রুপের লিংক আমি দিয়ে দেবো পুজোর পর থেকে। আপনারাও যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইবেন তাদের আত্মারাই ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, আত্মারাই গ্রুপেই জয়েন হতে হবে। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করে দেখি, যদি এই 3.5 লাখের মতো পরিবার আমাদের হতে চললো, সবার ফোনে আত্মারাই ইনস্টল হয়ে যায়, তাহলেই তো এটা 5 লাখ থেকে 8 লাখ হয়ে যাবে শুধু স্কিল বাংলার অবদানে। স্কিল বাংলা পরিবারের এতটাই শক্তি হয়ে গেছে এখন, আর বাকি সারা ভারতবর্ষ তো আছেই। আপনারা আবার প্রত্যেকে যদি একজন দুজনকে বলতে শুরু করেন, এ তো কদিন পর হোয়াটসঅ্যাপকে বিট করে দেবে। ভারতবর্ষের 140 কোটি লোক, সবার কাছে ফোন, কারোর কারোর কাছে 2টো ফোন আবার, তাই না? তো এগোচ্ছি আমরা, এবং এই স্পিডেই এগোবো সারা পৃথিবীর চোখে চোখ রেখে। এবং আমি যেগুলো বললাম আত্মারাইতে আমি নিজে এগুলো দেখে নিয়েছি, আপনারাও প্রত্যেকে দেখে নেবেন। স্কিল বাংলার মিশন আপনাদেরকে আবারও মনে করিয়ে দেব যে প্রত্যেক ভারতীয় বাঙালি এবং ভারত প্রেমী, উদারমনা, মুক্তমনা বাংলাদেশি বাঙালি যারা আছেন প্রত্যেককে স্কিলড করে তুলব। এই মুহূর্তে যুগের যা প্রয়োজন, এমন স্কিল যেটা করে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যাবে, করে খাওয়া যাবে, ব্যবসা করা যাবে, চাকরি করা যাবে। এবং তার জন্য এই মুহূর্তে ডিজিটাল মার্কেটিং এর অনলাইন ট্রেনিং এর কারিকুলাম আমাদের চলছে, এনরোলমেন্ট। এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে, মানে পিন্ড কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক বসানো আছে। আপনারা যারা ইন্টারেস্টেড ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে, অন্তত এনরোল করবেন করবেন না পরের ব্যাপার, তারা এই লিঙ্কে ক্লিক করবেন, 10-15 সেকেন্ড ওয়েট করবেন, লিঙ্কটা একটু ঘুরবে, তারপর জয়েন গ্রুপ আসবে, জয়েন অপশানে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা চলে আসবেন। হোয়াটসঅ্যাপে আমি 2টো অডিও দিয়ে দেবো, টোটাল বুঝে যাবেন, তারপর নিজেরা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে প্রসিড করবেন। বিজনেস, ফ্রিল্যান্সিং ইনকাম, পার্ট টাইম ইনকাম, চাকরি সব কিছুতে উপকার হবে ডিজিটাল মার্কেটিং শিখে রাখলে। আর আপনারা প্রত্যেকে জানাবেন যে আমার সিদ্ধান্ত ঠিক আছে কিনা। পুজোর পর থেকে আমার প্ল্যানিং, হোয়াটসঅ্যাপ গ্রুপ টোটাল অফ করে দেবো আমি, আত্মারাই গ্রুপ আমি চালু করব। নিজেও আমি আত্মারাইতেই সবার সঙ্গে কানেক্টেড থাকবো, আপনারাও আমার সঙ্গে আত্মারাইতেই কানেক্টেড থাকবেন। আর একবার আপনার ফোনে আত্মারাই ইনস্টল হয়ে গেলে বাকি আপনারা সবাইকেই বলবেন, বন্ধু বান্ধব, কলিগ, যাকে যখন পাবেন, আমি আত্মারাইতে আছি, ইনস্টল করে নাও, এখানেই কথা হবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত, এবং আবারও দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দ করে পুজো কাটান, এবং আপনার পরিবার সকলে সুস্থ থাকুন এই পুজোতে। একদম মনের সমস্ত আশা দেবী দুর্গার কৃপায় পূরণ হোক, এই প্রার্থনা করব।